আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভির জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। বন্ধ থাকা কোয়ারি থেকে পাথর উত্তোলনের দাবিতে সিলেট বিভাগে চলছে পরিবহন ধর্মঘট। সকাল থেকে শুরু হওয়া ধর্মঘটের ফলে বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা। টানা ৩ দিনের এই ধর্মঘট ডেকেছে সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদ। সংহতি প্রকাশ করেছে পরিবহন মালিক শ্রমিকদের অন্যান্য সংগঠনও। এতে সব ধরনের পণ্য ও যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ রয়েছে। পরিবেশের বিপর্যয় ঠেকাতে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে সিলেটের জাফলং, ভোলাগঞ্জ, শাহ আরিফিন টিলা, বিছনাকান্দি ও লোভছড়া কোয়ারি থেকে পাথর উত্তোলন নিষিদ্ধ করে খনিজ সম্পদ মন্ত্রণালয়। নিষেধাজ্ঞার পর পাথর উত্তোলনের অনুমতি চেয়ে আন্দোলন করে আসছে পাথর ব্যবসায়ীরা। এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছে পরিবহন ব্যবসায়ীরা। কুয়ারি বা এই যে বুলাগঞ্জ কুয়ারি খুলিয়া দিলেন, যদি একটা ব্যবস্থা করিলেন তাহলে এই পরিবহনগুলা ছাড়িয়া দেওয়া হইব। যদি এই ৭২ ঘন্টা না হয় তাহলে আবার পরবর্তীতে কঠোর কর্মসূচি নেওয়া হইব। দুঃখিত মন নিয়ে বলছি যে এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। আমরা অনেকটা জিম্মি হয়ে গেছি তাদের কাছে। আমরা অনুরোধ করলাম প্রশাসনরে যে এগুলা যেন তারা বইয়া এই সিএনজি মালিক বা বাস মালিকের সাথে বইয়া একটা আলাপ আলোচনার মাধ্যমে অতি দ্রুত একটা সমাধান আমরা চাই। দর্শক, সিলেট বিভাগে পরিবহন ধর্মঘটের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন আহমেদ সুজাত। সিনথিয়া, সিলেটে আজ সকাল থেকে কিন্তু পরিবহন শ্রমিকদের ধর্মঘট শুরু হয়েছে। এই ধর্মঘটের ফলে কিন্তু সিলেটের সাধারণ মানুষ যারা প্রতিনিয়ত ব্যবসায়িক সহ বিভিন্ন কাজে যাতায়াত করে থাকেন তারা কিন্তু বিপদের মধ্যে পড়েছেন। বিশেষ করে ঢাকা, চট্টগ্রামগামী যে সকল যাত্রী রয়েছেন তারা কিন্তু বিপাকের মধ্যে আছেন। আজ সকাল থেকে এখন পর্যন্ত সিলেট থেকে বাংলাদেশের কোথাও কিন্তু কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি এবং সিলেট জেলা থেকে সিলেট জেলার বিভিন্ন উপজেলাতে যে সকল বাস চলাচল করে, মিনি বাস, সেগুলি কিন্তু চলাচল করেনি। আমরা শ্রমিক নেতাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছেন যে তাদের যে ন্যায্য যে দাবি রয়েছে সিলেটের পাথর খোয়ালি খুলে দেওয়ার জন্য, কেননা ১০ লক্ষ শ্রমিকের আহার জোগাড় এই পাথরের মধ্যে রয়েছে। সুতরাং তাদের যদি এই পাথর খোয়ারি খুলে দেওয়া হয় তাহলে কিন্তু তাদের ভালো হবে এবং তারা ধর্মঘটটি প্রত্যাহার করবেন এবং আপাতত তারা ৩ দিন সেই ধর্মঘট ডেকেছেন। এবং গতকাল কিন্তু এই ধর্মঘট প্রত্যাহার করার জন্য জেলা প্রশাসক কার্যালয়ে একটি মিটিং হয়েছিল শ্রমিক নেতাদের সাথে। সেখানে সিলেট জেলা প্রশাসক উপস্থিত ছিলেন, সিলেট জেলা পুলিশ সুপার উপস্থিত ছিলেন, কিন্তু সেখানে কোনো সুরাহা না হওয়ার কারণে কিন্তু তারা এই ধর্মঘট ডেকেছেন এবং এই ধর্মঘট ৩ দিন পর্যন্ত চলবে এবং এই ধর্মঘটের কারণে কিন্তু সাধারণ মানুষ এই মুহূর্তে বিপদের মধ্যে রয়েছেন। সিনথিয়া, ধন্যবাদ। এতক্ষণ সিলেট থেকে জানাচ্ছিলেন হোসাইন আহমেদ সুজাত। দেশের রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজও আন্দোলন করছেন শ্রমিক, কর্মচারী ও আখ চাষিরা। রংপুরে মিল গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। এ সময় দ্রুত আখ মারাই শুরু করা সহ বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। এছাড়া পাবনা সুগার মিল গেটে বাংলাদেশ আখ চাষী ফেডারেশনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। পরে বিক্ষোভকারীরা পাবনা রাজশাহী মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই মিল চালু না হওয়া পর্যন্ত এই সংগ্রামে, এই আন্দোলন চালিয়ে যাবে। কিন্তু হঠাৎ করে মিলটা বন্ধ হওয়ার জন্য আমরা এই আখটা কোথায় বিক্রি করব? আমরা পাবনা মিলেই আখ সরবরাহ করতে চাই। দিনাজপুরের ফুলবাড়িতে ট্রাকে মালবাহী ট্রেনের ধাক্কায় গেটম্যান নিহত হয়েছে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী খুলনা এক্সপ্রেস ট্রেনটি। গেল রাতে ফুলবাড়িতে সিগন্যাল অমান্য করে মালবাহী ট্রেনটি স্টেশনে যাওয়ার কিছু আগে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং কর্তব্যরত গেটম্যান সুশান্ত কুমার দাস ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এই দুর্ঘটনার ৫ ঘন্টা পর ২ নম্বর লাইন দিয়ে দিনাজপুরের পার্বতীপুর খুলনায় রুটে ট্রেন চলাচল শুরু হয়। অন্যদিকে সাভারের উলাইল বাস স্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। বান্দরবানের নাইখংছড়িতে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে পণ্যবাহী ট্রাক। মঙ্গলবার ভোর রাতে
নাইখংছড়ি বিজিবি ব্যাটালিয়ন সংলগ্ন গর্জনিয়া সীমান্ত বেইলি ব্রিজটি ভেঙে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। নাইখংছড়ির রামু সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা জানায় দুর্ঘটনা কবলিত বেইলি ব্রিজ দিয়ে পণ্যবাহী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। দিনের বেলায় পণ্যবাহী ট্রাকটি ঢুকতে দেবে না জেনেই ভোর রাতে ব্রিজটি পার হওয়ার চেষ্টা করেন ট্রাক চালক। নড়বড়ে ব্রিজটি পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এ জোড়াতালির বেইলি ব্রিজটি তৃতীয়বারের মতো ভাঙল। কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়েছে বলে দাবি করেছে র্যাব। মধ্যরাতে উপজেলার লাথর ঘোনার পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে 10,000 পিস ইয়াবা জব্দ করা হয়। র্যাব জানায় ইয়াবা পাচারের খবর পেয়ে ওই পাহাড়ে যায় তাদের একটি টিম। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে ইয়াবা, অস্ত্র ও একজনের মরদেহ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজারের মর্গে পাঠানো হয়েছে। কুমিল্লায় নগরীতে রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ শুরু করেছে প্রশাসন। দুপুরে নগরীর টমছম ব্রিজ এলাকায় অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ চৌধুরী। এ সময় ফুটপাত দখল করে ব্যবসা করায় 8 জনকে আর্থিক জরিমানা করা হয়। এছাড়াও তাৎক্ষণিকভাবে সব দোকানপাট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ফুটপাত দখল করায় যানজট বেড়েছে, এমনকি পথচারীদের চলতে বিড়ম্বনায় পড়তে হয়, যার কারণে সব অবৈধ দোকান উচ্ছেদ করছেন তারা। পর্যায়ক্রমে নগরীর সব সড়কে অভিযান চালানো হবে বলেও জানান তিনি। নোয়াখালীর চৌমোহনী পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের শান্তি শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা বিধান, মাদক ও ইফটিজিং প্রতিরোধে ওয়ার্ডবাসীর নিজস্ব অর্থায়নে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। দুপুরে এর উদ্বোধন করেন পুলিশ সুপার আলমগীর হোসেন। এ সময় তিনি বলেন, অপরাধ রোধে চৌমোহনী পৌরসভার 7 নম্বর ওয়ার্ড জেলায় মডেল হয়ে থাকবে। পুলিশ প্রশাসনের পাশাপাশি জনগণ এগিয়ে এলে সমাজে সহজে অন্যায় প্রতিরোধ করা সম্ভব হবে। শীত ঘন কুয়াশায় দুর্ভোগে আছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানের মানুষ। পঞ্চগড়ে ভোর 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.5 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় কষ্টে আছে এখানকার মানুষ। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মিলছে না, কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। দরিদ্র মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। গাইবান্ধা ও চুয়াডাঙ্গায় ঠান্ডা বাতাসে জনজীবনে দুর্ভোগ বেড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। টানা 4 দিনের শৈত্যপ্রবাহ শেষে কুড়িগ্রামের তাপমাত্রা কিছুটা বেড়েছে। ভোর 6টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। দিনের শীত কিছুটা কমলেও সন্ধ্যার পর থেকেই বেড়ে যায়। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গৃহহীন ও দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে ঘর দেওয়ার নামে প্রায় 10 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সোনারামপুর ইউপি মেম্বার শাহজাহান মিয়ার বিরুদ্ধে। এখন টাকা তো ফেরত দিচ্ছেনই না, উল্টো প্রাণনাশের হুমকি দিচ্ছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বাঞ্ছারাম উপজেলা নির্বাহী কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আইফাত ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন দীপ্ত চন্দ্রপাল। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরমরিচাকান্দি ও আশেপাশের এলাকার শতাধিক গৃহহীন মানুষ কেউ সুদে কেউ বা ধার করে ভিটে বাড়ি পাকা করার আশায় টাকা তুলে দিয়েছিলেন সোনারামপুর ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ড মেম্বার শাহজাহান মিয়ার কাছে। ঘর বুঝে না পাওয়ায় টাকা ফেরত চাইলে মিলছে প্রাণনাশের হুমকি। শাহজাহান মেম্বারে 12,000 টাকা দিছি, লাভ হয়নি। 3 মাসের কথা কয়ে নিছে, 3 মাসের বেশি ভাই হইলে 6 মাস, 6 মাসের কথা গেছে 2 বছর চলতেছে। ঘরও দেন আর টেও দেন, আজকে 2 বছর হয়ে গেছে। অভিযুক্ত মেম্বার শাহজাহান মিয়া বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন তিনি 36 জনের কাছ থেকে টাকা নিয়ে চেয়ারম্যানকে দিয়েছেন। আর ইউপি চেয়ারম্যান শাহিন আহমেদ জানান মানহানির মামলার কথা। 2018 সালে প্রধানমন্ত্রীর তহবিল থেকে মনে করেন পাকা ঘর নির্মাণের একটা আসে, এটা চেয়ারম্যান আমাদের অবগত করার পরে বললো কি 10,000 টাকা করে লাগবে প্রতি ভুক্তভোগী। 10,000 12,000 এরকম শতাধিক পরিবারের লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে। আমরা যখন জানতে পারলাম, জানার পরে তাকে আমরা বাইকোর্স বলেছি গরিব লোকের টাকা ফেরত দাও। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার বলেন, শাহজাহান মেম্বারের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো অভিযোগের সত্যতা থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অসহায় মানুষদের আশা দ্রুতই শাহজাহান মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তারা ফিরে পাবে তাদের কষ্টের টাকা। দীপ্ত চন্দ্রপাল, ITV।
দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। জেলা সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভি সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।